আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আলাভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ৪৪ বছর পর চাকসু নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির। সম্প্রীতি শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপিজিএস সহ ২৪টি পদে নির্বাচিত। রাকসু নির্বাচনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন। শিক্ষার্থীদের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলেন প্রার্থীরা। বাংলাদেশে গুম নির্যাতনের দায়ে অভিযুক্তদের বিচারের সূচনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বললেন ফলকার তুর্ক। মৃত্যুদণ্ডের রায় না দিতে অনুরোধ। জুলাই জাতীয় সনদে সই না করার কথা জানালো বামপন্থী ৫ দল। অবস্থান স্পষ্ট করেনি এনসিপি ও জামাত। সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের আহ্বান, যথাযথ অর্থায়ন নিশ্চিতের তাগিদ। এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে সংকটে চামড়া শিল্প, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট। কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপিজিএস সহ ২৬ পদের মধ্যে ২৪টিতে বিজয়ী এই প্যানেলের প্রার্থীরা। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বাইরে এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক এবং সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন তামান্না মাহবুব প্রীতি। সাধারণ সম্পাদক পদে সাইদ বিন হাবিব ৮,০০০। এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং হল সংসদ নির্বাচন আজ। প্রার্থীরা বলেছেন শিক্ষার্থীরা যাকে নির্বাচিত করবেন তাদেরকে মেনে নেবেন তারা, কিন্তু অনিয়মের অভিযোগ থাকলে প্রতিবাদ করার কথাও জানিয়েছেন প্রার্থীরা। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবু সালে মোহাম্মদ ফাত্তার সহযোগিতায় মঈন হোসেনের ক্যামেরায় তাফিমুল ইসলামের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং হল সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছ নির্বাচনের জন্য তৈরি করা হয়েছে কাচের ব্যালট বক্স। নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ২৩০০ পুলিশ সদস্য। এছাড়া থাকছে ১৮ প্লাটুন র্যাব, বিজিবি। যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণার প্রত্যাশা রাকসুর ইসির। ওএমআর মেশিনে এটি রিড করে আমরা যথাসম্ভব দ্রুততার সাথে ফলাফল প্রকাশের চেষ্টা করব এবং নির্ভুল। তাড়াহুড়া করার জন্য আমরা ভুল এবং কোনোভাবেই অগ্রহণযোগ্য কোনো ফলাফল আমরা প্রকাশ করব না। শিক্ষার্থীরা বলছেন তাদের জন্য যারা কাজ করবেন তাদেরকেই প্রতিনিধি হিসাবে বেছে নেবেন। এরকম একজন প্রার্থী চাই যে আর কি সবগুলো ব্যাপার স্টুডেন্টের পক্ষ হয়ে আর কি সবসময় আমার দৃষ্টিকোণ থেকে দেখবে। বেসিক কিছু জায়গায় আমাদের সংস্কার দরকার, তো সেই জায়গাগুলোতে আমরা চাই যে ভিপিরা এসব জায়গায় স্টুডেন্টদের হয়ে কথা বলবে। একটা সুন্দর ক্যাম্পাস হোক, মানে এগুলাই মানে হচ্ছে প্রত্যাশা থাকবে আমাদের। শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন প্রার্থীরা। আশাবাদী একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, প্রশ্নহীন, বিতর্কমুক্ত একটি নির্বাচন হবে। যদি এরকম সুন্দর একটি নির্বাচন হয়, শিক্ষার্থীরা তাদের যেই প্রতিনিধিকে ভোট দেবে সেই প্রতিনিধিকে আমরা মেনে নেব, সে আমি হই বা অন্য যে কেউ। যিনি সৎ, দক্ষ এবং যোগ্য তাকেই আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এতে আমরা যদি নির্বাচিত হই, আমরা শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণের জায়গাটি পূরণ করার জন্য আমাদের সবটুকু দিয়ে কাজ করব। কোনো প্রকার কারচুপি না হয়, যদি শিক্ষার্থীরা যাকে নির্বাচিত করবে ডেফিনেটলি তার কাছে আমি চেষ্টা করব পরের দিনে আমার ইশতেহারগুলো তার কাছে নিয়ে যাওয়া, যে ভাই আমার এই ইশতেহার এইগুলো ছিল, এই প্রসেসে আমি এই ইশতেহারগুলো বাস্তবায়ন করতে চাইছিলাম, এইগুলো আপনি করেন। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনের 17টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এমনই ভিপি প্রার্থী তারা বেছে নেবেন যারা শিক্ষার্থীদের জন্য আবাসন থেকে সকল সমস্যায় সমাধান করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাকফিমুল ইসলাম, চ্যানেল আই। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। তবে অভিযোগের গুরুত্ব যাই হোক না কেন, কোনো মামলায় যেন মৃত্যুদণ্ডের রায় না দেওয়া হয় সে ব্যাপারে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তিনি। এনামুল কবির রূপমের রিপোর্ট। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে গত সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরুর ঘটনা জবাবদিহিতামূলক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বুধবার প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গেল সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জোরপূর্বক গুম ও নির্যাতনের 2টি মামলায় মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে সাবেক ও কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। হাইকমিশনার কর্তৃপক্ষকে বিচারাধীন মামলা নিষ্পত্তি অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বিচারে আটক থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা সামদানসি আন্তর্জাতিক আইনের যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের সবচেয়ে কঠোর মানদণ্ডের প্রতি পূর্ণ সমর্থন প্রদর্শনের আহ্বান জানান। এনামুল কবির রূপম, চ্যানেল আই। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জুলাই জাতীয় সনদে সই না করার কথা জানিয়েছেন বামপন্থী 5টি দল। বিএনপি বলেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, জুলাই সনদের সাথে নির্বাচনের সম্পর্ক নেই। তবে এনসিপি ও জামায়াতে ইসলামী জুলাই সনদে সই করবে কিনা তা স্পষ্ট করেনি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সন্ধ্যায় হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠক। বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, নোট অব ডিসেন্টগুলো স্পষ্ট করলে জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি। জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক, অন্যান্য কর্মকাণ্ড হোক, সবকিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। গণভোট যাতে জনগণের পক্ষ থেকে একটা সার্বভৌম এখতিয়ারের যাতে কর্তৃত্ব প্রদান করা হয়। বাম জোটের 5টি দল বাসদ, সিপিবি, বাসদ মার্ক্সবাদী, বাংলাদেশ জাসদ এবং গণফোরাম সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে। বৃহস্পতিবার বিকেল 3টায় সংবাদ সম্মেলনে বিশদ জানাবে বাম দলগুলো। পটভূমির মধ্যে সেখানে সঠিক ইতিহাস বর্ণিত হয় নাই এবং নোট অফ ডিসেন্টগুলো প্রপারলি আসে নাই। এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। জুলাই সনদে আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র এবং মুক্তিযুদ্ধের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা যদি সংবিধানের তফসিল থেকে বাদ দেওয়া হয় তাহলে গণফোরাম এই সনদে স্বাক্ষর করবে না। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট চেয়েছে জামায়াতে ইসলামী। জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা ছাড়া সনদে স্বাক্ষরের বিষয়টি বিবেচনাধীন বলে জানায় এনসিপি। গণভোট কখন হবে এই মতভিন্নতায় প্রধান উপদেষ্টাকেই সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানিয়েছে এবি পার্টি। গণভোট আগে হতে হবে, নভেম্বরে আমরা সাজেস্ট করেছি, নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, এটা আমরা চাই এবং 2.5 মাস তখন সময় থাকবে, দুটি একসাথে প্রস্তুতি চলবে। কিভাবে সংবিধানের মৌলিক পরিবর্তনগুলোকে সংস্কারকৃত সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে সেই বিষয়গুলোকে জাতির কাছে খোলাসা করেই এই জুলাই সনদ স্বাক্ষরের মতো বিষয়টাতে অগ্রসর হওয়া দরকার বলেই আমরা মনে করি। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমাদের আলোচনার চ্যাপ্টারটা শেষ, আপনি সবার পক্ষ থেকে আপনি একটা সিদ্ধান্ত জানিয়ে দেন
রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনা নজিরবিহীন উল্লেখ করে দলগুলোকে ভবিষ্যতে এই ধারা এগিয়ে নেওয়ার আহ্বান জানায় কমিশন। শুক্রবার দিন বিকেলবেলা এই জাতীয় সনদে স্বাক্ষর করতে পারবো। জান্নাতুল বাকের কেকা, চ্যানেল আই, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ আজ। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সকাল 10টায় বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে জানা যাবে। সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের পাশাপাশি যথাযথ অর্থায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ সমাপনীতে মানবজাতি ও প্রকৃতির ভারসাম্য ফেরাতে আগামী 5 বছরের লক্ষ্যমাত্রা পূরণের বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। কালের চাকার সাথে পাল্লা দিয়ে জনসংখ্যা, অবকাঠামো এবং দখল দূষণ যত বৃদ্ধি পাচ্ছে, ততই ধরিত্রী থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক জীববৈচিত্র্য। IUCN এর হালনাগাদ তথ্য বলছে, বর্তমানে 10 লাখের বেশি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে যেমন রয়েছে, তেমনি এই তালিকায় বছরে যুক্ত হচ্ছে আরও প্রায় 10,000 প্রজাতি, যা বার্তা দিচ্ছে ধ্বংসের দ্বারপ্রান্তে সভ্যতা। এমন বাস্তবতায় আবুধাবিতে শেষ হওয়া IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের নতুন লক্ষ্যমাত্রায় 2030 সালের মধ্যে সমুদ্র ও স্থলভাগের 30% সংরক্ষণ। এবারে একটা প্যাভিলিয়ন হয়েছে যেখানে আদিবাসীরা নিজের আদিবাসীদের কথা বলছে। আমরা ভবিষ্যতে যেমন উন্নতির দিকে নিয়ে যাচ্ছি আমরা, কিন্তু আবার হচ্ছে নারী আর প্রকৃতির মাঝেও আমরা কিন্তু প্রভাব ফেলছি। ওই জায়গাটাকে আমরা ভবিষ্যতে ভালো কিছু দেখতে চাই। ভূমিতে 30% বনায়ন এবং 30% সামুদ্রিক সম্পদ সংরক্ষণ করব কিভাবে? আমরা জানি বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সাম্প্রতিককালে যেভাবে বন উজাড় হয়েছে, নদী দখল হয়েছে, দূষণ হয়েছে, সেইখানে চ্যালেঞ্জটা আরো গভীরে প্রকৃত। এই ইকোনমিক থটের উপরে যে আনলিমিটেড গ্রোথ উইথ লিমিটেড রিসোর্সেস এর কারণে কিন্তু আমাদের এখন পরিবেশগত ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। As you know, 50% of our species have degraded or have become extinct or are on the way to becoming extinct. এখন আমরা যদি আমাদের ইকোনমিক অ্যাপ্রোচটা না চেঞ্জ করি, আমাদের কিন্তু পরিবেশের উপর ধ্বংস কন্টিনিউ হতে থাকবে। বিলুপ্তির ঝুঁকিতে থাকা লাখো প্রজাতির সংরক্ষণ ও হাজারো প্রজাতির ঝুঁকি কাটাতে কংগ্রেস প্রস্তাবিত রেজলিউশন প্রতিপালন নিশ্চিতেই মুক্তির রূপরেখা দেখছেন পরিবেশবাদীরা। আমরা ওয়েটল্যান্ড কনজারভেশনের কথা বলছি। দেখা যাচ্ছে যে আমাদের খাল নদীগুলো মরে যাচ্ছে, দূষণে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে যত জীববৈচিত্র্য ছিল সেগুলো ধ্বংসের পথে। তো কাজেই আমাদের এটি ন্যাশনাল প্রায়োরিটি। একই সাথে আমাদের গ্লোবাল মোশন এবং ইন্টারন্যাশনাল সাপোর্ট এবং কনজারভেশনের জন্য এখানে IUCN কেও আমরা এই কথাগুলো বলেছি। প্রায় 100-র মতো নতুন মেম্বার হয়েছে এবার, এবং 6টি নতুন দেশ এখানে যুক্ত হয়েছে। নতুন মেম্বার, নতুন দেশ যখনই যোগ হচ্ছে IUCN এর এই প্ল্যাটফর্মে, ততই কিন্তু শক্তিশালী হচ্ছে আমাদের এই সংগ্রাম, এই কনজারভেশনের সংগ্রাম। নানা আইনগত ব্যাপারও আসছে এর মধ্যে। এখানে কিন্তু অনেক সায়েন্টিস্ট, অনেক এনভায়রনমেন্টালিস্ট এবং এখানে নানা মতের নানা মানুষ যারা এটাতে কন্ট্রিবিউট করতে পারেন, তারাও কিন্তু এগিয়ে আসছেন এই সম্মেলনে। সংরক্ষণের কথাটা বলতে পারবো যত জোরে সোরে, ততই কিন্তু আমাদের সারা পৃথিবীটা ভালো থাকবে। আমাদের একটি প্রত্যাশা, IUCN এর মতো একটি ভালো প্রতিষ্ঠান সামনে কনজারভেশনটাকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবে এবং একটা ভালো ফল পাওয়া যাবে এই সারা পৃথিবীর ভালোর জন্য। কংগ্রেসের সমাপনী দিনে সদস্য সমাবেশে সপ্তাহ ধরে চলা আলোচনার বিভিন্ন প্রস্তাব ও রেজলিউশন নিয়ে বিতর্ক ও ভোট হয়েছে। এর ফলে পরিবেশ সংরক্ষণে বৈশ্বিক এজেন্ডাতে গতিশীলতার প্রত্যাশা বিশ্লেষকদের। মোশাহিদ রনি, চ্যানেল আই।
মানসম্মত কাঁচামাল ও আমদানিকারকদের বিপুল আগ্রহের বিপরীতে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে সংকটে চামড়া শিল্প। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত ও টেকসই ট্যানারি ব্যবস্থাপনায় এই শিল্পের অগ্রযাত্রা যেমন নিশ্চিত হবে, তেমনই আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। আফরোজা হাসির রিপোর্ট। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিল্পায়নে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। তৈরি পোশাক, বস্ত্র, সিমেন্ট ও ওষুধ শিল্পের মতো দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে চামড়া ও পাদুকা শিল্প। সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর কর্মপরিবেশ আর বর্জ্য অব্যবস্থাপনায় ধুঁকছে সম্ভাবনাময় এই খাত। তথ্য বলছে, দেশে বছরে 400 কোটি বর্গফুট কাঁচা চামড়া সংগ্রহ করা হলেও অব্যবস্থাপনা ও সনাতনী পদ্ধতির কারণে নষ্ট হয় 50 লাখ বর্গফুট। এছাড়া কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক সহ প্রায় 92 ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। ভারী ধাতু মিশ্রিত এসব বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে নদী, নালা, খালে। এতে বায়ু, মাটি, পানি দূষণ সহ সামগ্রিক পরিবেশে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। পরিবেশ সুরক্ষায় ব্যর্থ হওয়ায় শিল্পোন্নত দেশগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানিতে অনুমতি পায়নি দেশের অধিকাংশ কারখানা। এতে বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ট্যানারিতে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে এই শিল্প যেমন এগোবে, তেমনি ত্বরান্বিত হবে অর্থনৈতিক অগ্রযাত্রাও। আফরোজা হাসি, চ্যানেল আই। টেকসই ও পরিবেশ বান্ধব ট্যানারি ব্যবস্থাপনা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠান। ইচ্ছে থাকলে বিদেশের মাটিতেও বাড়ির উঠোন সাজানো যায় দেশের গ্রামীণ কৃষি পরিবেশের মতো করে, এমন দৃষ্টান্ত গড়েছেন নিউ ইয়র্কের আলবানিতে বসবাসরত নোয়াখালী সন্তান দেলোয়ার হোসেন। শুধু ফল ফসলের আবাদ নয়, রীতিমতো কোয়েল কবুতরের খামারও গড়েছেন তিনি। আরও জানাচ্ছেন শায়েক সিরাজ। আমেরিকার আলবানির লাউডেনভিল এলাকা, শহরের কোলাহল পেরিয়ে শান্ত এক আবাসিক পল্লী। এখানেই বসবাস করেন বাংলাদেশের নোয়াখালীর সন্তান দেলোয়ার হোসেন। গ্রামের কৃষিজীবী পরিবারের সন্তান দেলোয়ার কঠিন সংগ্রামের পথ পেরিয়ে গড়েছেন প্রবাস জীবনের এক সমৃদ্ধ ঠিকানা। ওয়েদারের কারণে অনেক কিছু পসিবল না, তারপরে আমরা ট্রাই করতেছি যে কোন ফসলটা এখানে করা যায়, কোন গাছ, ফল গাছটা এখানে হয়। যেন বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত কৃষকের বাড়ির আঙিনা এটি। এখানে শিম, লাউ, মরিচ, করলা, টমেটো সহ নানা রকম ফসল ফলছে দেলোয়ার আর তার স্ত্রী রোকসানা আক্তারের যত্ন আর ভালোবাসায়। 20-25 আইটেমের মতো মরিচ আছে। আপনার বাগানে আমি হেলেঞ্চা গাছও দেখলাম, এটার বীজ পেয়েছেন কোথায়? বাংলাদেশ থেকে কেউ একজন অনেক আগে সংগ্রহ করছে, আমি ফ্লোরিডা থেকে আনছিলাম আমার এক ভাবি থেকে। বাঙালিরা অনেক সবজি করে, অনেক যার জায়গা আছে, যার অ্যাবিলিটি আছে, সময় আছে, জি জি করে। আলহামদুলিল্লাহ যারাই করে খুবই ভালো হয়। উঠানের একপাশে কবুতর আর কোয়েলের একটি খামার। এটি দেলোয়ার গড়েছেন তার বাবার অবসর কাটানোর জন্য। উনি আসার আগে আমি ঘর রেডি করছি। উনি বাংলাদেশে অনেক কবুতর পালে, তো ওনার এখানে যেন মন খারাপ না হয় বা সময় টাইম গুলো যায়। আপনার হাতের এটা কি চেরি টমেটো? গাছ থেকে পারলেন। এই আয়োজন শুধু পরিবারের খাদ্য চাহিদা মেটানোর জন্য নয়, এটি তাদের সৃজনশীলতা, মাটির প্রতি ভালোবাসা আর শেকড় ফিরে দেখার প্রয়াস। শায়েক সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এ পর্যায়ে রয়েছে কৃষি সংবাদ। পাবনায় নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা ও যমুনা নদীতে ইলিশ মাছ শিকার করছেন জেলেরা। তারা বলছেন, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞাকালীন সময়ে সাহায্য না পেয়ে অনাহারে দিন কাটছে তাদের। বাধ্য হয়েই তারা ইলিশ শিকার করতে নদীতে নামছেন। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তারের রিপোর্ট।
পাবনার বেড়া, সুজানগর সদর এবং ঈশ্বরদী উপজেলার উপর দিয়ে যমুনা ও পদ্মা নদী প্রবাহিত। মৎস্য বিভাগের তথ্য মতে এসব এলাকায় কাঠধারী জেলের সংখ্যা প্রায় 12,000। কিন্তু এবারে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞাকালীন সময়ে মাত্র 3,200 জেলেকে সরকারি সহায়তার চাল প্রদান করা হয়েছে। পুলিশ যতই দাব রাখ, তারপর আমার মাছ না মারলে আমার বাচ্চা চাল কিনবো কিভাবে? আমার সংসার চালাইতে হবে। মাছ মারে, মাছ বিক্রি করে, না হলে আমার সংসার চলবে না। বউ সাল বললে আমরা বাঁচতে পারবো না। ছোটবেলায় তো আমরা মাছ মারি, কিন্তু এ সময় যদি মাছ না মারি আমরা বাঁচবো কেমন করে? জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযানের নামে পুলিশ মাছ নিয়ে চলে যাচ্ছে। পুলিশ প্রশাসন আসছে আমাদের খুব অত্যাচার করে, মাছ দেওয়া যে কোনো পায় সব পুলিশ প্রশাসন নিয়ে যায়। জাল ধরে নিয়ে যায়, এরকম আমার ধরে নিয়ে যায়, জাল ধরে সব তুলে পুরা দেয়। গাঙে মাছ নাই, তারপর কিছু পুলিশ আমার ধরে মাছ নিয়ে যায়। আমরা যদি এটা না করি, সরকার যদি আমাদের জন্য এটা কিছু ব্যবস্থা না করতে পারে, তাহলে তো আমরা বাঁচবো না। আমাদের ছেলেপেলে কি খাবে? ইলিশ প্রজনন মৌসুমে পাবনার জেলেদের সরকারি সহায়তা অপ্রতুল বলে স্বীকার করেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। প্রত্যেক জেলেকে যে চাউল দিতে পারবো এই নিশ্চয়তা নাই, তবে সরকার চেষ্টা করছে। গত বছর যেখানে আমরা দিছিলাম 3,000 জেলেকে, এবছর 200 বাড়ানো হয়েছে এবং এই বৃদ্ধিটা প্রতি বছর আরো বৃদ্ধি পাবে আর কি সংখ্যা। ইলিশ প্রজনন মৌসুমে এ অঞ্চলের জেলেদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে জাতীয় সম্পদ ইলিশ উৎপাদনে আরো কার্যকর ভূমিকা রাখবে সরকার, এই প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। কুড়িগ্রামে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে নদী তীরবর্তী জনপদ। সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা। শেষ সম্বল রক্ষায় অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো উদ্যোগই নেয়নি কর্তৃপক্ষ। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার আগ্রাসী ভাঙনে বিলীন হচ্ছে নদী তীরবর্তী অঞ্চল পাঁচগাছি, যাত্রাপুর, উলিপুর, চিলমারি, রাজারহাট, রৌমারী ও রাজীবপুর উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। কয়েকদিনের ব্যবধানে নদীতে বিলীন হয়েছে শতাধিক বাড়িঘর ও বিস্তীর্ণ ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। যথাযথ ব্যবস্থা না করলে অতি সত্বর আমাদের যেটুকু অবশিষ্ট বাড়িঘর আছে সেটুকু নদীর ভাবে চলে যাবে। কোথায় যাবো না যাবো আমার কোনো নিশ্চয় নেই। তবে নদী তীরবর্তী জনপদ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। তিস্তায় আমরা 6.5 কিলোমিটার জিওব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন অনেকটাই এগিয়ে রেখেছি। এর বাইরেও আমাদের বেশ কিছু জিওব্যাগ মজুদ রয়েছে এবং কাজ চলমান রয়েছে। তিস্তার বাইরেও ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র এই নদীগুলোতেও ভাঙন রয়েছে। এইসব জায়গায় আমরা চেষ্টা করছি আমাদের বরাদ্দ বা অনুমোদন পাওয়ার জন্য। অনুমোদন পেলে আমরা কাজগুলো বাস্তবায়ন করব। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জোর দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 44 বছর পর চাকসু নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির। সম্প্রীতি শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপিজিএস সহ 24টি পদে নির্বাচিত। চাকসু নির্বাচনে সকাল 9টা থেকে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন। শিক্ষার্থীদের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলেন প্রার্থীরা। বাংলাদেশে গুম নির্যাতনের দায়ে অভিযুক্তদের বিচারের সূচনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বললেন ফলকার তুর্ক। মৃত্যুদণ্ডের রায় না দিতে অনুরোধ। জুলাই জাতীয় সনদে সই না করার কথা জানালো বামপন্থী 5 দল। অবস্থান স্পষ্ট করেনি এনসিপি ও জামাত। সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের আহ্বান। যথাযথ অর্থায়ন নিশ্চিতের তাগিদ। এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে সংকটে চামড়া শিল্প। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের তাগিদ।
চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।